জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। আমাদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব, এবং আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে বলেছেন আপনারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন, আর আমি অপেক্ষায় আছি কখন নেমে যাব, যে কোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই। তথ্য উপদেষ্টা বলেছেন মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করেছেন, তাই গত 2 মাস ধরে অপেক্ষায় আছি কখন নেমে যাব। আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি, স্বল্প সময় যতটুকু করা সম্ভব সেটা করেছি, তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা কম, জনগণ নিশ্চয়ই এর জন্য আমাদের ক্ষমা করবে। নির্বাচন ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করতে চাইলে তথ্য উপদেষ্টার পদত্যাগ আসলে করতেই হবে, তিনি কি সেটার ইঙ্গিত দিলেন? ধন্যবাদ। উনি অভিমান করেছেন বলে মনে হয়। জনগণ চাইছে, ওনাদের চাইতে হচ্ছে কেন, মানে এটা খুব জরুরি প্রশ্ন। আমরা দীর্ঘদিন থেকে এই আলাপটা করছি, এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে মূলত এই 2 জন ছাত্র উপদেষ্টা থাকার কারণে। ধরুন আমরা এক ধরনের অ্যাক্টিভিজম করি, আমাদের বদনাম আছে, আমরা অনেক কিছু বলে ফেলি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সিভিল সোসাইটি মেম্বার ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবির, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এই 2 জনের জন্যই এনসিপিকে কিংস পার্টি হিসেবে ট্যাগ করা যায়। সো এই ধরনের মানুষ, এবং আমরা ডক্টর ইফতেখারুজ্জামানকে যাতে ভুলে না যায় যে শেখ হাসিনার সময়ে তার প্রতিষ্ঠান কী ধরনের রোল প্লে করেছেন। সো এই পারসেপশন তো আছে, এবং কেন আছে আমরা আসলে ব্যক্তিগত পর্যায়ে তথ্য পাবলিকলি বলে কনফিডেন্টলি বলি না, কিন্তু ওই যে সবার সাথে যোগাযোগ আছে। জনাব মাহফুজ আলম, জনাব আসিফ মাহমুদ কতটা জড়িত আছেন এনসিপির সাথে, এগুলো আমাদের জানা আছে। কিন্তু তো ফলে তাদের আসলে অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। আর কয়েকটা প্রশ্ন একটু অ্যাড্রেস করতে চাই। ওনাদের বয়স কম, অভিজ্ঞতা কম, তো আপনাকে গেলেন কেন আপনি, বা তাকে নেওয়া হলো কেন? বাংলাদেশ এখন এমন সন্ধিক্ষণে ছিল যখন এমনকি স্বাভাবিকভাবে যিনি ফিট বলেও মনে হয় তার চাইতে বেশি যোগ্য এবং ফিট মানুষকে নেওয়া দরকার ছিল, কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে আমাদের সিস্টেম যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে আরও অনেক বেশি যোগ্য লোক দরকার ছিল। সেখানে তাকে নেওয়া হয়েছে, এবং তিনি নিজের মুখে এগুলো বলছেন। এগুলো খুবই ছেলে মানুষই টাইপের কথা, ওটা ছেলে মানুষ টাইপের কথা বলবেন। ডক্টর ইউনূস তাদেরকে নিয়েছেন, তারা এখন এটাইভাবে বলছেন। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, নির্বাচন নিয়ে আমরা অনেকে হয়তো মিস করেছি, অনেকদিন আগে হয়েছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, নভেম্বর মাসে একটা অর্ডিন্যান্স জারি হতে যাচ্ছিল এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস ঠিক করার ব্যাপার আছে। আপনি আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্স নিয়েছেন, কিন্তু যে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী কিনা, অন্য উপদেষ্টারা মন্ত্রী কিনা, জরুরি অবস্থার কি হবে, নানান ইস্যু নিয়ে এটা নিয়ে বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলা করেছিল, অন্যান্য জায়গায়ও আছে। ওখানে স্পষ্টভাবে বলা ছিল এই ক্যাবিনেটের কোনো উপদেষ্টা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। একটু খেয়াল করি, এই যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা কমিটি এটা পাশ করেছিলেন, নাহিদ ইসলামও তখন ওখানে ক্যাবিনেটে ছিলেন। এটা রাষ্ট্রপতি সিগনেচার করেন নাই শেষ পর্যন্ত, মানে রাষ্ট্রপতির কাছে আর পাঠানো হয় নাই বলে এটা অধ্যাদেশ হয় নাই, কিন্তু নীতিগতভাবে এনারা প্রত্যেকে অ্যাগ্রি করেছেন এই উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। সুতরাং আমি মনে করি ইললিগাল হবে না, কারণ এটা অর্ডিন্যান্স হয় নাই, কিন্তু আনএথিক্যাল হবে, অনৈতিক হবে। এমনকি যারা নাহিদ ইসলামও যদি নির্বাচনে পার্টিসিপেট করেন, মাহফুজ আলম এবং কিন্তু উপদেষ্টারা তো বরাদ্দ বাড়াচ্ছেন এলাকায় আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা বাড়াবার জন্য, সেটাও আমরা দেখছি। আলতাফ পারভেজ, তথ্য উপদেষ্টা আরও যেটা বলেছেন যে সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত 18টি ধাপ রয়েছে। তিনি আরও 2 মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটা এখনও 2য় ধাপে রয়েছে। তিনি বলেছেন আপনারা এখন পরবর্তী সরকারের অপেক্ষা আছেন। তাহলে যে সংস্কারের কথা বলা হলো, যে সংস্কারের জন্য নির্বাচন করা যাবে না, এখন আরও দেরি করতে হবে, সেই সংস্কার কেমন করে এখন তাহলে হচ্ছে, আমরা যদি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করে বা হবে? উপদেষ্টা মাহফুজ আলম আরেকটা কথা বলেছেন, সেটাও একটু আপনার নজরে আনতে চাই। তিনি বলেছেন
ভাগাভাগির কথা। সরকার গঠনের পরপরই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ থেকে প্রশাসনের সব জায়গায় বিএনপি জামাত ইসলাম এক ধরনের ভাগাভাগি করেছে এবং এই ভাগাভাগির আগে তারা বিচার সংস্কার সহ রাষ্ট্র সংস্কারের সরকারের যত সময় প্রয়োজন তা দেওয়ার কথা ছিল। যখনই ভাগাভাগি শেষ তখনই আসলে নির্বাচন এইরকম একটা বিষয় তিনি বোঝাতে চেয়েছেন। প্রশাসনের ভাগাভাগি নিয়ে তিনি রুশ বিপ্লবের পর প্রলেতারিয়ের কথা, মানে সর্বহারা শ্রেণী, যেটা রাষ্ট্রের সর্বহারাদের প্রশাসন গঠনের লেনিনের উদাহরণও টেনেছেন এবং বলেছেন যে 3 বছরের মধ্যে সেই শ্রেণীর ব্যর্থতার পরে যার আমলের আমলাদের আবার ফিরিয়ে এনে প্রশাসন চালানোর উদাহরণ তিনি টেনেছেন। জি, আলতাফ পারভেজ। আসলে শেষেরটা আমি বলি, লেনিন বা রাশিয়ার যে উদাহরণ উনি দিয়েছেন এটা হলো রুশ বিপ্লব এবং পরবর্তী ঘটনাবলী সম্পর্কে ওনার বোঝাপড়ার ঘাটতি থেকে। 3 বছর পর লেনিন যেটা করেছিলেন সেটা হলো নিও ইকোনমিক পলিসি, মানে ইকোনমিক পলিসির ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন। সেটা হলো রাশিয়া এক ধরনের দুর্ভিক্ষ অবস্থা ছিল বলে আমলাতন্ত্র, যার আমলের আমলাতন্ত্র দিয়ে রাশিয়া চালানো হয়নি। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো উপদেষ্টা যেই কথাগুলো বললেন, যেই সংকটগুলোর কথা বললেন, এগুলো তো ওনার জনগণের কাছে ওনাদেরই জবাবদিহিতার কথা। দেখুন, মাহফুজ আলম তো শুধু একজন ব্যক্তি নন, উনি ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হয়েছেন। ওনারা 3 জন হয়েছিলেন, ওনারা নিজেরাই হয়েছিলেন। সেগুলো যে ছাত্ররা বসে সিদ্ধান্ত নিয়ে ওনাদের পাঠিয়েছে সেরকম নয়, হয়েছেন ঠিক আছে। কিন্তু ছাত্র আন্দোলন মানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, যেগুলো তখন এবং পরবর্তী মাসগুলোতে দেশের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছে, লিখেছে, যেগুলো ডকুমেন্টেড হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো কতটা ওনারা পূরণ করতে পারলেন এবং কেন পারলেন না পারলে তো ওনাদেরই জবাবদিহি করতে হবে। ওনারা তো অন্যকে দোষারোপ করে দিয়ে মানে এইভাবে আবেগ নির্ভর কথা বললে এবং অস্পষ্ট কথা বললে এখন হবে না। কারণ গত একটা বছর বাংলাদেশের একটা সময় গিয়েছে যেখানে মানুষের বিপুল প্রত্যাশা ছিল, মানুষ তাকিয়ে ছিল ওনারা প্রত্যাশা পূরণ করবেন। কারণ উপদেষ্টা পরিষদে আন্দোলনের শক্তি হিসেবে ওনারা 3 জন ছিলেন, 3 জনের ভিতর 2 জন এখনও আছেন এবং ফলে আন্দোলনের কি দাবি পূরণ হয়েছে, কি সংস্কার ওনারা করেছেন, সেটা সরাসরি ওনাকে এবং অপর ওনার সহযোগী ছাত্র প্রতিনিধিকে অবশ্যই জনগণের সামনে কখনো না কখনো বলতে হবে। দ্বিতীয়ত, উনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ের অধীনের যে বিরাট সংবাদপত্র মিডিয়ার যে জগৎ, গণমাধ্যমের জগৎ, সেখানে কি পরিবর্তন ঘটলো, সেখানে তো এখনও মানে লিখতে গেলে সেন্সরশিপের শিকার হতে হয়, এখনও ভীতির মুখে পড়তে হয় এবং অনেক গণমাধ্যম মব সংস্কৃতির শিকার হয়েছে, তারা ভয়ে আছে এখনও, সেগুলো আমরা জানি যুক্ত থাকার কারণে। সেই সব বিষয়ে তো ওনাদের জবাবদিহি করার ব্যাপার আছে। জি, আকবর হোসেন আছেন আমাদের সঙ্গে। আকবর হোসেন, আমরা যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামায়াতের লোকেরা এসে বলল একটু ফেয়ার হইতে হবে। ভিসি নিয়োগ হইল 10 জন, বিএনপির 3 জন জামাতের হইল। জামাতের যদি ভিসি না হয় প্রভিসি জামাতের হইল, অ্যাডমিনটাকে নেবে এইটা নিয়ে কারাকারি হইল। এগুলো আমার চোখের সামনেই ঘটছে। 4 মাসের মধ্যে সব সেট করা শেষ, এবার ডিসেম্বরের মধ্যেই শুরু হলো অসহযোগ। উপদেষ্টা মাহফুজ আলম আজ কথাগুলো বলেছেন। সরকার গঠনের 13 মাস পরে এসে কেন এই কথাগুলো তিনি বলছেন, এখন কেন? দেখুন, আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই, আমি যা কিছু বলছি এটা আমি ঠিক ওনার মুখপাত্র হিসেবে বলছি না। আমি আপনি যেরকম নিউজটা দেখেছেন আমিও সেরকম দেখেছি এবং সেখান থেকে এটা আমার একটা অ্যানালিসিস আপনি বলতে পারেন। প্রথমত আমি যেটা মনে করি, এই সরকার যখন গঠন করা হয়েছিল 5ই আগস্টের পরে, এখানে কম বেশি সবগুলো রাজনৈতিক দলের একটা সাপোর্ট ছিল, বিএনপি, জামায়াত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলেরও ছিল। কিন্তু আমরা জানি যে যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতিতে যে কোনো একটা দেশে কিছুটা বিশৃঙ্খলা থাকে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু যেটা হয়েছে আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে দোষারোপ এবং পাল্টা দোষারোপের একটা রাজনীতি বাংলাদেশে চালু হয়ে গিয়েছিল এবং ক্রেডিট নেওয়া, কার ক্রেডিট কতটা, এবং এই ক্রেডিট নেওয়ার রাজনীতি যখন শুরু হয়ে গেল তখনই মূলত এই সমস্যাটা তৈরি হয়ে গেল। এবং এটাও ঠিক যে এই সরকারের তো একটা ম্যান্ডেট বলতে গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটা ম্যান্ডেট আছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা, একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। এছাড়া গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কিছু এক্সপেকটেশনও তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংস্কার। এবং এই যে কিছু সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে যতটুকু হবে সেটাই অ্যাচিভ করা যেতে পারে, যেটা আমি মনে করি।
এখন মাহফুজ আলম সাহেব তিনি কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন, ওনার পুরো কথাটা না শুনলে আমি ঠিক বুঝতে পারবো না বা সেটাকে অ্যানালাইসিস করতে পারবো না। বাট এই কথা ঠিক যে একটা পারস্পরিক একটু অবিশ্বাস বা ধাক্কাধাক্কি তো সেটা তৈরি হয়েছিল, কিন্তু ব্যাপারটা এরকম যে যতটা এটাকে দেখানো হচ্ছে বিষয়টা সেরকমও না। কারণ আপনারা দেখবেন যে সরকার যখন নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে দিলেও প্রধান উপদেষ্টা যখন বারবারই বলছেন, এই অনিশ্চয়তাগুলো কিন্তু অলরেডি অনেকটাই কেটে গেছে। আর বাকি যা কিছু থাকবে, আপনি যখন একটা পাওয়ার স্ট্রাকচারের ভেতরে কেউ কাউকে পছন্দ করবে, কেউ কাউকে অপছন্দ করবে, বাট আলটিমেট আমাদের গোলটা কি? আলটিমেট আমাদের একটা গোল হচ্ছে আমাদের একটা ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি করতে হবে, একটা সহনশীল বাংলাদেশ তৈরি করতে হবে। সেটার ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি বা আরো যারা আছে, তারা এই ক্ষেত্রে কতটা সচেষ্ট? আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ডেমোক্রেটিক বাংলাদেশ নিয়ে, একটা সহিষ্ণু বাংলাদেশ নিয়ে এবং আমাদের একটা ভবিষ্যতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশের জন্য এই ব্যাপারে কোনো দ্বিমত কারো মধ্যে আছে বলে আমি মনে করি না। যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে কিছু প্রক্রিয়াগত ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, বা কখনো কখনো ব্যক্তি পর্যায়ে পছন্দ অপছন্দের ব্যাপার। ব্যাপারটাকে আমি হয়তো ওইভাবে ব্যাখ্যা করব। আকবর হোসেন, আপনি আপনার তরফ থেকে যেভাবে বিশ্লেষণ করেছেন হয়তো সকলে একমত হবে না। 13 মাস পরে কেন তিনি বললেন, তখন কেন প্রতিবাদ করলেন, এই ধরনের প্রশ্ন হয়তো উঠতেই থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের কাছ থেকে আসলেই অনেক দূরে বসে আছেন। একটা বিষয় আপনি পরিষ্কার করতে পারেন, সেই প্রশ্নটা বরঞ্চ আপনাকে করি। ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ও তার কন্যা কি ছবি তুলেছিলেন কিনা, অথবা ছবি তোলেননি, অথবা ছবিটি এআই জেনারেটেড, অথবা ছবিটি অন্য কোনোভাবে এডিট করা, আসলে কি? আপনি যদি সরকারের তরফ থেকে একটু পরিষ্কার করতেন। যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন তাদের সাথে আসলে আমরা ঠিক এই সময়টাতে যোগাযোগ করতে পারিনি বলে আসলে আপনার সাহায্য চাচ্ছি এই ক্ষেত্রে। আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রে কি হয়েছে সেটা আমি আসলে লন্ডন থেকে খুব বেশি বিট বাই বিট যে ফলো করেছি ব্যাপারটা তা না। হ্যাঁ, নজরে এসেছে অনেক কিছু। এখানে একটা প্রশ্ন উঠেছে বা কেউ কেউ তোলার চেষ্টা করছেন যে যে ছবিটা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ছবিটা, এটা কি এআই জেনারেটেড কিনা বা ফেক ছবি কিনা, এই প্রশ্নটা কারা তুলছে? আমি এটা একটু সার্চ করে দেখলাম। এই প্রশ্নটা উঠছে তারা যারা একসময় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা সেলফি তোলার জন্য ঘুরঘুর করতেন পেছন পেছন, এবং এই প্রশ্নটা তুলছেন তারা যারা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটা সেলফি তোলার পর বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মীমাংসা হয়ে গেছে সেলফির মাধ্যমে। এতটা নির্লজ্জ বহিঃপ্রকাশ, তারা এখন সেগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। আমি শুধু একটা কথা বলি, দেখুন, যদি এটা এআই জেনারেটেড বা ফেক ছবি হয়ে থাকে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অন্য আরেকটি দেশের সরকার প্রধানের এই ছবিটি এসেছে, সংশ্লিষ্ট দেশে, বাংলাদেশে একটা মার্কিন দূতাবাস আছে, পৃথিবীর সব দেশে আছে, এটা নিশ্চয়ই তাদের নজরে এসেছে। যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো, যদিও এটা হোয়াইট হাউসের ব্যাপার, যদি সেরকম কোনো ছবি হয়ে থাকতো নিশ্চয়ই আমরা ঢাকায় মার্কিন দূতাবাস বা আমেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে কোনো একটা এটা একটা কি বলে এটা রিবাটল আমরা পেতাম, কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। শুধু তাই কেন, আপনারা দেখেন একটা ছবি সঠিক কি সঠিক না এইটা বের করার জন্য আজকাল অনেক মেকানিজম আছে। শুধু আমি একটা কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিনার হোস্ট করেছেন বা যে প্রোগ্রামটা তিনি করেছেন, যেখানে ওয়ার্ল্ড লিডাররা সেখানে গিয়েছিলেন, আপনি দেখবেন একই ছবি, ওনার একই দাঁড়ানো অবস্থা, থামস আপ করা এবং ব্যাকগ্রাউন্ড একই ছবি বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে উনি এসছেন। যেমন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ছবি, এটা অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো, মিডিয়াগুলো শুনেছে। আকবর হোসেন, সেটাই নাকি সন্দেহের আরেকটা কারণ, যে একই ব্যক্তি একইভাবে এতগুলো ছবি, সেটা নাকি যারা সন্দেহ করছেন তারা বলছেন সেটাই নাকি তাদের সন্দেহের আরেকটি কারণ। আপনারা দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্টাইল আছে, উনি যখন ছবি তোলেন, আপনারা শুধু এই ছবি না, আপনারা ওনার যদি অতীতের ছবিগুলো দেখেন, উনি যখন ইলেকশন ক্যাম্পেইনে যান ওনার একটা স্টাইল ওনার আছে, উনি যখন মিটিং এ বসেন ওনার একটা স্টাইল আছে, ওনার হ্যান্ডশেক করার একটা স্টাইল আছে, এবং উনি যখন ছবি তোলেন উনি থামস আপ করা, মানে হয়তো উনি এটা দিয়ে রেখেছেন, যতজনে আসছেন সেটা করছেন। কিন্তু এখানে আপনি এই প্রশ্নটা কেন উঠছে, কারণ একই ছবি যদি না হতো তাহলে পৃথিবীর অন্যান্য দেশের সরকার প্রধানরা যে ছবিগুলো তুলেছেন সেগুলো কি ফেক, তারা যেগুলো সার্কুলেট করেছেন?
আমার মনে হয় উত্তর পরিষ্কার। আরেকটা প্রশ্ন করতে চাই আকবর হোসেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলবো। আমরা আসলে নিজেরা খেলার জন্য প্রস্তুত কিনা? কারণ আমরা দেশে বিদেশে যে খেলা খেলছি সেটা তো আসলে বিশ্ববাসী দেখছে। আমরা দেশে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, বাইরে ডিম ছোড়াছুড়ি করছি, আবার হাতাহাতিও করছি। এমন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে আসলে কতটুকু আমরা কি করতে পারবো? দেখুন, এইটাকে যদি আমরা খেলাটাকে আক্ষরিক অর্থে নেই তাহলে একটা বিষয়, আর এটা যদি আমরা একটা টার্মিনোলজি হিসেবে ইউজ করি যে আসলে বিষয়টা কি, আমরা এজ এ নেশন আমরা কি চাই? আমরা চাই যে আমাদের রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে, এখানে জনগণের অধিকারটা কিভাবে প্রতিষ্ঠা হবে, মানুষ কিভাবে তার ক্ষমতার পরিবর্তন, তার জনমতের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন হবে, এবং আমাদের যে ইকোনমিক কিছু এসপিরেশনস আছে, হ্যাঁ, আমরা বাংলাদেশটাকে কোথায় দেখতে চাই, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। এবং আমরা যদি আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস আমরা ঠিক করতে পারি, প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলছেন এই কথাগুলোর কিছু আন্তর্জাতিক দিক থেকে যদি আপনি বিবেচনা করেন সেটার কিছু অর্থ আছে, এবং বাংলাদেশের কিছু ভূ রাজনৈতিক বাস্তবতাও আছে, একই সঙ্গে বাংলাদেশের অনেক সম্ভাবনাও আছে। এবং আমরা যদি ওই বিষয়গুলোকে বিবেচনায় নেই এবং এই সবগুলো সম্ভাবনা কাজে লাগাতে হলে আমার কাছে যেটা মনে হয়, এবং এটা আমার ধারণা অনেকে আমার সঙ্গে একমত করবেন, আমাদের একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া আমাদের উদ্ভাবন করতে হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে নির্বাচন। 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে, এটাই হবে। এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড স্টেজে আর যত ইম্প্যাক্ট ফেলার কথা বলছি, যত ধরনের সম্ভাবনার কথা বলছি, এগুলো আমাদের সামনে অটোমেটিক তৈরি হবে। কারণ আমাদের তখন গভর্নেন্স সিস্টেম ইমপ্রুভ করবে, আমাদের একটা পরমত সহিষ্ণুতা তৈরি হবে, আমাদের দেশের ভিতরে আমরা জানবো যে জনগণ সকল ক্ষমতা প্র্যাকটিস করছে, সো এগুলো ওয়ার্ল্ড স্টেজে একটা ইম্প্যাক্ট তৈরি করবে। এই জন্য কিন্তু প্রফেসর ইউনূস আগেও বলেছিলেন যে আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের ইতিহাসের একটা সেরা নির্বাচন, এবং অনেকে সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। এবং আমরা সেই অবস্থাটা যদি সেট করতে পারি, বাংলাদেশের মানুষ যদি সেট করতে পারে, তাহলে আমাদের সামনে আর যা যা অর্জন করার বিষয়গুলো আছে সেগুলো অটোমেটিক আসবে বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ আকবর হোসেন, আপনি যদি আরেকটু থাকতে পারেন চাইলে থাকতে পারেন, অথবা জরুরি কোনো কাজ থাকলে আপনাকে আপাতত ধন্যবাদ। তবে অনুষ্ঠানটা পুরোটিতে থাকতে পারলে মনে হয় খারাপ লাগবে না আপনার। ডাক্তার জাহিদুর রহমান, ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস ছবি তুলেছেন অথবা তোলেননি, সেটি নিয়ে আসলে কেন এত আলোচনা সমালোচনা, সেটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? মানে তারা আসলে একটা প্যারালাল তৈরি করার চেষ্টা করছেন। মানে ডোনাল্ড ট্রাম্প বা এর আগে বাইডেনের ছবি নিয়ে যে আলাপটা করা হলো, যে বাইডেনের সাথে একটা ছবি তোলা হয়েছে, সবকিছু ম্যানেজ করা হয়ে গেছে, মানে শেখ হাসিনা তুলতে পারেন এবং বাইডেন নিজে সেলফিটা তুলেছিলেন, যদিও আমরা তখন খুঁজে বের করেছি বাইডেন যার সাথেই সেলফি তোলেন তার ক্যামেরাটা নিয়ে নিজে ছবি তোলেন। তো এখন যেটা করার চেষ্টা করা হয়েছে যত রকমভাবে সম্ভব এই সরকারকে স্টিগমাটাইজ করার চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে। কারণ আমরা খেয়াল করবো আওয়ামী লীগের ফেসবুক পেজে আমি মাঝে মাঝে ঢুকি, মানে তারা এখন এমন সব বিষয় এনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন যেগুলো খুবই করুণার মতো ব্যাপার। একটা ছোট উদাহরণ দিই, ওই যে যখন আমাদের গেস্টরা গেলেন আমেরিকাতে, মানে ডিম মারা হলো, আক্তারের গায়ে ডিম লাগলো, আমি বলেছি মানে এই ঘটনাটা দেখে অনেকটা ভালোই লেগেছে একরকম। মানে ডিম লাগানো গেছে আক্তারের গায়ে, তাদের সে কি অর্জন, মানে তারা কি করে ফেলতে পারলেন। মানে ওদের এই জিনিসগুলো দেখে আমার করুণা হয় যে এই দলটা এখন এমন পর্যায়ে গেছে যারা অতি তুচ্ছ, অতি ফালতু, অতি মিথ্যা জিনিস এনে তারা চেষ্টা করছে কোনো না কোনোভাবে একটা বয়ান তৈরি করতে। এবং এই বয়ান মূলত আসলে আমাদের অন্য মানুষরা, তাদের দল তো আছে, তাদের দলের এখনো বেশ কিছু সমর্থক আছে, তাদের এক ধরনের মনোবল তৈরি করে রাখা, মনোবল চাঙ্গা করে রাখার চেষ্টার বাইরে কিছু না। এটা একেবারেই হাস্যকর কথা, একেবারেই ফালতু কথা, কিন্তু তার যেহেতু দলের লোকজন আছে, সেগুলো কনজিউম করার মতো কিছু লোকজন আছে, তাদের উদ্দেশ্যে এই কাজগুলো করছে। ডক্টর মির্জা গালিব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর মির্জা গালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক, ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাবো। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। গাজওয়া এর কথাও তিনি উল্লেখ করেছেন তার কথা। আমরা তো এখন আসলে স্বাধীন দেশ, তো এখন কারোর সাথে যুদ্ধ হলে সেটা কি আসলে স্বাধীনতা যুদ্ধ হবে? জামায়াত কি তাদের বদনাম ঘোচানোর আসলেই সুযোগ পাবে?
জি, ধন্যবাদ নিকোল। আমার মনে হয় যে ভারতের ব্যাপারে যে কনসার্নটা তাহের ভাই অত্যন্ত ইনফর্মাল ভাবে বলছেন। আমি ওনার বক্তব্য যদি আপনি শুনেন আর আপনি যদি পত্রিকার রিপোর্ট দেখেন তাহলে দুইটার মধ্যে মানে অ্যাটিটিউডটা ডিফারেন্ট। কিন্তু ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে ভারতের ব্যাপারে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে। এই কনসার্নটা কোন জায়গায়? আপনি কয়েকটা ডাইমেনশনে বুঝবেন। একটা ডাইমেনশন হলো যে গত ১৫ বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার এখানে ছিল, যারা ৩টা নির্বাচন হচ্ছে আপনার চুরি করে করছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছে, গুম করছে এবং আমরা সেখানে এই টোটাল প্রসেসটা দেখেছি যে ভারতের সরকারের এক ধরনের সক্রিয় সহযোগিতা এবং প্রশ্রয় হয়েছে। ২টা উদাহরণ আমি আপনাকে দিব। একটা হচ্ছে খুব সম্ভবত ২০১৪ অথবা ১৮ নির্বাচনে হবে যে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, উনি বাংলাদেশে এসেছিলেন নির্বাচনের আগে যাতে করে এখানে নির্বাচনটা ঠিকঠাক মতো হয়। বিএনপিকে বাইরে রেখে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে যেন নির্বাচন করা যায়। অত্যন্ত আগলি ভাবে উনি জাতীয় পার্টির সাথে কথা বলতেছেন, তাদেরকে নির্বাচনে নিতেছেন। একটা অন্য দেশের পররাষ্ট্র সচিব, আপনি যদি চিন্তা করেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে খুবই ইনসাল্টিং। আপনার মাইন্ডের মধ্যে এই চিত্রটা মানে অল দ্য টাইম এটা থেকে যাবে। তো এই যে আমাদের দেশে একটা ফ্যাসিস্ট সরকার অল দ্য টাইম ভারতের সাপোর্টে এখানে টিকে রইল, নেকেডলি ওপেনলি তারা এটাকে সাপোর্ট করলো, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা অনেক অনেক বড় প্রশ্ন। ভারত একটা ভালো প্রতিবেশী হিসাবে কখনোই আরেকজনের আভ্যন্তরীণ রাজনীতিতে আপনার এইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না। দ্বিতীয়ত হলো যে ভারতের সাথে আমাদের ৫৪টা নদীর পানি নিয়ে কনফ্লিক্ট আছে, যেগুলো তাদের ওইখান থেকে এসে আমাদের দেশের মধ্যে পড়ছে এবং ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী এই নদীগুলোর পানির উপরে আমাদের হিস্সা আছে। আমরা কখনোই ভারতকে দেখি নাই যে একজন সৎ প্রতিবেশী হিসাবে এই নদীর পানির চুক্তির ব্যাপারে তারা অনেস্ট, এটা আমরা কখনোই দেখি নাই। উপরন্তু আপনি যদি আমাদের সীমান্তে দেখেন বিভিন্ন সময় তারা গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে তাদের লাশ কাটাতারে ঝুলায় রাখছে। তো এই যে ভারতের একটা আধিপত্যবাদী চিন্তা, একটা আধিপত্যবাদী মানসিকতা আমাদের উপর, এটার ব্যাপারে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটা কনসার্ন আছে এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই কনসার্নটা আরো বড় হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা কনসার্নের জায়গা। আমি যদি জামাত ইসলামের নায়েবে আমির তাহের বাড়ির এই বক্তব্যের জায়গাটা দেখি তাহলে এই জায়গাটা থেকে ভারতের ব্যাপারে উনি কনসার্ন। তার মানে তো আপনি বলছেন তিনি খুব ইনফর্মালি ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে সেটা বলেছেন নাম্বার সহ। তার মানে ৫০ লাখ যুবক জামাতে ইসলামীর এই ধরনের একটা ফোর্স আছে সেটা বোঝাতে চেয়েছেন তিনি। আমি তো মনে করি উনি ৫০ লাখ বলছেন, এটা ভুল রেটরিক বলছেন। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং আমি মনে করি এই দেশের 100% মানুষ কখনোই ভারতের আধিপত্যবাদ এই দেশের উপর মেনে নিবে না। আমাদের 18 কোটি মানুষের সবাই জি পলিটিক্যাল রেটরিক ছিল সেটা। জি আলতাফ পারভেজ, আজ জামাতে ইসলামের আমিরের সাথে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এছাড়া স্পেনের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করেছেন। গণমাধ্যমের খবর বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু গত ৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ১০ দিনে ১৫টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে সাক্ষাৎ ও বৈঠক করেছে। আর গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরে এ ধরনের বৈঠক হয়েছে অন্তত ৩০টি দেশের সঙ্গে। গত ২ সপ্তাহে চীন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, এস্তোনিয়া, পোল্যান্ড, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে জামায়াতের নীতি নির্ধারকরা সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এসব বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিও দলটি থেকে প্রকাশ করা হয়েছে। জামাতে ইসলামী অতীতের যে কোনো সময়ের তুলনায় বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এসব তৎপরতার পেছনে কি লক্ষ্য থাকতে পারে বা আপনি কি দেখেন? না, জামাত ইসলামী তো একটা শাসক দল হয়ে ওঠার চেষ্টা করছে, বিদেশিদের সাথে বৈঠক করছে, এটা তো ভালো। কিন্তু এই বৈঠক করতে যে আমি আপনাকে দুটো উদাহরণ দিতে চাই। কিছুদিন আগে তারা চীনের পার্টির প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করতে যেয়ে বলেছে আরাকানে একটা স্বাধীন মুসলিমদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করে দিলে ভালো হয়, এরকম একটা কথা বলেছে। সর্বশেষ এই যে একটু আগে আপনি যেটা বললেন যে ভারতের বিরুদ্ধে ৫০ লাখ
লোককে আমরা দিয়ে যুদ্ধ করাবো। শুধু যুদ্ধ না, সেই বিখ্যাত গাজওয়াতুল হিন্দের কথা বলে। আমি বলছি যে এই ধরনের উক্তিগুলো মনে করেন আরাকানের ওইটা পরে জামাত ইসলামী আবার প্রত্যাহারও করেছে। আমি জানি না সর্বশেষ যেটা বলেছেন এটা প্রত্যাহার হবে কিনা। আমি শুনেছি জামাতের নিজস্ব যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে তারা এই অংশটা কেটে প্রচার করছে এখন। কিন্তু আমি বলবো এগুলো বাংলাদেশের সাথে এইসব দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। বর্মার সাথে আমাদের সম্পর্ক কি হবে? আমরা তো বর্মা এবং ভারত দুটো তো আমাদের প্রতিবেশী। আমরা কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবো না। প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের উইন উইন একটা সমাধানও করতে হবে। প্রতিবেশীদের সাথে আমরা তো সারাক্ষণ যুদ্ধ লাগিয়ে রাখতে পারবো না বা উত্তেজনা তৈরি করতে পারবো না। আরাকানে আমরা কেন একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে যাব, বা চীন কেন সেটা করে দিবে? এই ধরনের প্রত্যাশা খুব বিপজ্জনক। ভারত সরকার গত 15 বছর বাংলাদেশে নানা ধরনের ভুল পদক্ষেপ নিয়েছে। নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে, তারা একটা দলকে মদত দিয়ে গেছে অনৈতিকভাবে, তিস্তা চুক্তি হয়নি, পানি বন্টনে তারা সম্মত হচ্ছে না। এগুলো বিষয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে, এইসব বিষয়ে দাবি আদায় করতে হবে, বাংলাদেশের ন্যায্য হিসা আদায় করতে হবে। কিন্তু ভারতে আমি 50 লাখ যোদ্ধা পাঠাবো, এটা খুব বিপজ্জনক। কারণ এটা ভারতের ভেতরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ বিরোধী, অযথাই বাংলাদেশ বিরোধী একটা মনোভাব তৈরি করবে এবং বাংলাদেশ তাদের কাছে অযথাই একটা শত্রু রাষ্ট্রে পরিণত হবে। এখানে আমি একটা জিনিস বলতে চাই, দেখুন গত যে আমাদের এখানে গণতন্ত্রের আন্দোলন হয়েছে, ভারতেও অনেক শহরে, শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের এই আন্দোলনের সমর্থনে বহু মানুষ দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে। এবং আমি বলবো যে জামাত ইসলাম যে স্বাধীনতা রক্ষায় যুদ্ধ করবে বলছে, এটা কিছুটা হাস্যকর। কারণ 71 সালে তো তারা যুদ্ধ করেনি। ফলে এবং অযথা এখন এগুলা বলে মানে ভারতের সাথে সম্পর্কটা আরও খারাপ করার প্রয়োজন নেই। ভারতের সাথে ন্যায্য বিষয়গুলোর মীমাংসা করা উচিত। আমি আরেকটা জিনিস বলে আমার শেষ করব। আপনি একটু আগে ডক্টর জাহিদকে বলছিলেন ছবি তোলার বিষয়। দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য যে এখনও গত সরকারের মতো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের সাথে ছবি তোলার জন্য পাগল হই। মানে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তের সরকারও ঠিক এইটা করতে আরাম বোধ করছে। দ্বিতীয়ত, সেই ছবি আবার সত্য না মিথ্যা সেটা নিয়ে আরেক দল পুলকিত হচ্ছে। এখন তো এইটাকে আমরা বড় অর্জন হিসাবে দেখাচ্ছি, কিন্তু গত 1 বছরে দারিদ্র্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের তেমন কোনো বড় অর্জন নেই। আমরা সেই অর্জন ছাড়াই এখন আকবর সাহেব বলেছেন যে আমাদের যদি আমরা একটা নির্বাচন করতে পারি তাহলে কিন্তু সব সমাধান হয়ে যায়। এবং আমাদের একজন উপদেষ্টা আমলাদের দোষারোপ করে পদত্যাগ বা ক্ষমতা ছেড়ে আসার চেষ্টা করছেন। দেখুন, আমলাদের কোনো প্রতিনিধি দল নেই বলে এই কথাটা বলা যাচ্ছে। আমলাতন্ত্রের কোনো প্রতিনিধিকে যদি আপনি এখন ইমিউনিটি নিয়ে কথা বলতে দিতেন, উনি কিন্তু উপদেষ্টাদের সম্পর্কে আরও অনেক কথা বলতে পারতো, যেটা হয়তো খুবই বিব্রতকর হতো। ফলে আমি বলবো যে উপদেষ্টাদের এবং একই সাথে আমাদের রাজনীতিবিদদেরও আরও দায়িত্বশীলতার সাথে কথা বলা উচিত, দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। এমন কিছু বলা উচিত না যাতে করে দেশের জনগণ এবং পুরো বাংলাদেশ রাষ্ট্র কোনো বিপদের মধ্যে পড়ে। ডাক্তার জাহিদুর রহমান, শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। মির্জা ফখরুল বলেছেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনূসের কথায় বের হয়ে আসছিল। বিএনপি মহাসচিব বলেছেন যে ডক্টর ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন, দুনিয়া জোড়া তার সুনাম, তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল। আমি ডক্টর ইউনূসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের এত ভালো সম্পর্কের রহস্য কি? লন্ডন বৈঠক? আমার কাছে মনে হয় না, বরং এটা এভাবে দেখতে পারি, এটা সম্পর্ক তৈরির চেষ্টা হিসাবেও দেখতে পারেন। তবে আমি একটা জিনিস একটু প্রতিবাদ করি, জিয়ার সাথে ডক্টর ইউনূসের একটা বিরাট পার্থক্য আমি দেখি। জিয়া কিন্তু ডুয়ার ছিলেন, উনি শুধু কথা এটা করব ওটা করব এই স্বপ্ন দেখানো ওগুলো করেননি শুধু, উনি ওটা বরং কমই দেখিয়েছেন, রাদার উনি করে দেখিয়েছেন। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স কিন্তু এই জায়গায় আছে। ডক্টর ইউনূস আমাদেরকে অনেক স্বপ্নের কথা বলেছেন, উনি তো অসাধারণ স্বপ্নের ফেরিওয়ালা, সারা পৃথিবীতে অনেক স্বপ্ন ফেরি করেছেন। মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন, সোশ্যাল বিজনেস হবে, 3.0 পৃথিবী।
তো উনি ওটা করছেন, এটা করছেন। আমি এখন মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অনেক বেশি খুশি হয়ে গেছেন তা না। কাউকে দুটো কারণ হতে পারে, আপনি কারোর প্রতি খুশি হয়ে বলতে পারেন, আবার কোনো না কোনো ধরনের টেনশন তৈরি হয়েছে, স্ট্রেস তৈরি হয়েছে, এই ধরনের প্রেক্ষাপটেও আপনি চাইলে আপনি সম্পর্ক উন্নয়নের জন্য করতে পারেন। আমি মনে করি সরকারের সাথে বিএনপি তার র্যাপোটা ঠিক থাকুক। সামনে যেহেতু ইলেকশন আসছে, সামনে দলগুলো নিজেদের মধ্যে যেহেতু বিভেদ আছে, তারা চেষ্টা করবেন র্যাপোটা যাতে বেটার থাকে। আমি ডক্টর জাহেদ, আপনি মির্জা ফখরুলকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন, তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়, তার কথার পরিমিতি বোধ সম্পর্কে এক ধরনের প্রশংসা লোকে করে। তিনি যেরকম পরিমিতি বোধ নিয়ে কথা বলেন, তার জায়গায় থেকে আসলে এই সরকারকে খুশি করার জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই কথাগুলো বলাটা আপনি কি আসলে স্বাভাবিক মনে করেন? যে বা বিএনপির কি আদৌ এখন প্রয়োজন আছে অন্তর্বর্তী সরকারকে খুশি রাখা? খুশির আমি অন্তত একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখা দরকার আছে। কিন্তু আপনি যেটা বললেন, আমি ওনাকে যেভাবে দেখেছি, উনি যেভাবে বলেন, যেভাবে বলেছেন, ওনার যে ধরন, ভাষার পরিমিতি বোধ যদি বলি, হ্যাঁ এটা পরিমিতি বোধ ছাড়িয়েছে, এটা ওনার সাথে টিপিকলি যায় বলে আমি মনে করি না। কিন্তু আমি মনে করি এর মানে এই না যে খুব সুসম্পর্ক, কারণ সামনে যখন নির্বাচন আসছে, প্রত্যেকটা যেহেতু আসলে দিনের শেষে সরকার নির্বাচন করে, বাংলাদেশে নির্বাচন কমিশন দায়িত্বে থাকে, আমরা যতই বলি না কেন, সেই জন্য আমরা সবসময় তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি। তো সরকারের সাথে বিএনপিরও নির্বাচনকে সামনে রেখে একটা বোঝাপড়া, আমি সুসম্পর্ক যদি নাও বলি, অন্তত খারাপ সম্পর্ক যাতে না থাকে। লন্ডন বৈঠকের পরও কিছু কিছু ঘটনা আমরা কখনো কখনো দেখেছি যাতে সরকার বা সরকারের একটা অংশের সাথে অন্তত বিএনপি টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মনে করি সেটা একটু রিকভার করতে চান, রিকভার করার চেষ্টা। ডক্টর মির্জা গালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখবো না, যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিব। ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকে বের হওয়ার পর তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে, সে বেকার থাকবে না। ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে প্রতিজ্ঞা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় জামাত যাবার সম্ভাবনা বিএনপির চেয়ে কম, হয়তো বা ভালোই কম, জরিপ বা বিভিন্ন কথা থেকে যেটা বুঝছি। সে কারণে কি এসব ওয়াদা দেয়া আসলে, যে ক্ষমতায় গেলে এগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশে এখনকার এই পরিস্থিতিতে? দেখেন, প্রথম পয়েন্ট হলো যে জামাত একটা রাজনৈতিক দল, এবং বাংলাদেশে এখন বড় রাজনৈতিক দল যদি আমরা ধরি তাহলে বিএনপি এবং জামাত ইসলাম, যেটা শেখ হাসিনার পতনের আগে অথবা 91 থেকে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিলাম, সেখানে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। 91 থেকে এই দুইটা রাজনৈতিক দলেই অল্টারনেট করে ক্ষমতায় আসছে। তো এখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেমের পতনের পরে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসছি, সেখানে মোরাললেস আমরা যদি বিভিন্ন পোলগুলো দেখি এবং ছাত্র সংসদ নির্বাচনের ডাটা দেখি, তাহলে বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দল বড় দুইটা রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং প্রায় কাছাকাছি তাদের পজিশন। সাম্প্রতিক সময়ে প্রায় 3-4টা পোল হয়েছে যেখানে আপনি বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য 5%-এর বেশি না এই পোলগুলোতে। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন যদি দেখেন, তাহলে সেটা আমাদেরকে একটা ইন্ডিকেশন দিতেছে যে জামাতের আগামী নির্বাচনের ফলাফল আমরা সাধারণত যেভাবে ভাবি তার চাইতে ওয়ে বেটার হবে, তার অতীতের যে কোনো আপনার নির্বাচনের চাইতে বেটার হবে। তো সেই প্রেক্ষিতে জামাত ইসলাম আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কোন কোন জায়গায় তাদের কন্ট্রিবিউশন করার সুযোগ আছে, তাদের রাজনৈতিক ফিলসফি কি, তাদের অর্থনৈতিক ফিলসফি কি, জনগণের জন্য তারা কি করতে চায়, সেটা তারা জনগণের কাছে আউটলাইন করবে। এটা অত্যন্ত স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। এবং আমরা এখন যে সংস্কার এবং পরিবর্তনের মধ্যে আছি, এই দেশের আপামর জনসাধারণের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। এটা জুলাই গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। এই দেশের তরুণ প্রজন্ম এই দেশটাকে ভিন্নভাবে দেখতে চায়। এই দেশের আপনার যারা আমরা একটু বয়সী প্রজন্ম আছি, তারাও চায় যে এই দেশটা পরিবর্তন হোক। তো এখন বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা হইল যে তারা আগের পুরাতন রাজনীতি করবে না, তারা ভবিষ্যতের এই পরিবর্তনের প্রতি তাদের যে কমিটমেন্ট এবং এই কাজটা তারা কিভাবে করবে তার ডিটেইলস জনগণের কাছে তারা প্রকাশ করবে। তো এই জায়গা থেকে জামাত ইসলামের খুব সম্ভবত সেক্রেটারি জেনারেল বক্তব্য আপনি যেটা কোট করেছেন, তো এই বক্তব্যকে যদি আপনি দেখেন, জামাত ইসলামের জি 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 কিছুটা আপনি থিওরিটিক্যাল জায়গা
জায়গা থেকে বলতে পারেন যে কিছু বক্তব্য খুবই থিওরিটিক্যাল, সেখানে প্র্যাকটিক্যাল আউটলাইন নাই, এই জায়গা থেকে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু রাজনৈতিক দল হিসাবে তারা যদি ভবিষ্যতে তাদের কর্ম পরিকল্পনা জনগণের কাছে আনেন এবং কোন কোন জায়গায় তারা পরিবর্তন চান এটা যদি খুব স্পষ্টভাবে বলেন, আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক রাজনীতি। বিষয় যদি পরিষ্কার করতেন, যেটা আমি আলতাফ পারভেজের সঙ্গে আলাপ করছিলাম, যে বাংলাদেশ জামাতে ইসলামী শুধু গত 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে 10 দিনে 15টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছে। গত 5 আগস্টের পর থেকে 30টি দেশের সঙ্গে বৈঠক হয়েছে জামাত প্রতিনিধিদের সঙ্গে। অতীতের নজির ভেঙে কূটনৈতিক পাড়ায় জামাত ইসলামের এত তৎপরতার আসলে কি কারণ? তার মানে এটা যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে 10 দিনে 15টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি, কূটনীতিকদের সঙ্গে জামাতের টিমের বৈঠক হয়েছে। 5 আগস্টের পর থেকে গত 1 বছরে 30টি দেশের সঙ্গে এই ধরনের বৈঠক দেখতে পেয়েছি। অতীতের নজির ভেঙে মানে এই সময়ের মধ্যে এত দেশের প্রতিনিধিদের সঙ্গে এই কূটনৈতিক তৎপরতার মানেটা কি? এটা খুব সিম্পল এবং স্পষ্ট। সেটি হচ্ছে যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশ যে সিচুয়েশনে আছে, সেখানে জামাত ইসলাম একটা প্রসপেক্টিভ পলিটিক্যাল পার্টি হিসেবে এমার্জ করছে। আপনি যদি এর আগের নির্বাচন, ধরেন আমি 2001-এর নির্বাচন পর্যন্ত দেখি, তাহলে সেখানে জামাতের ভোটের ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছিল বোধহয় 91, আপনার 12%-এর মতো, অর্থাৎ তারা টপ 2টা পার্টির একটা ছিল না। কিন্তু এখনকার রাজনৈতিক সিচুয়েশনে জামাত প্রসপেক্টিভলি আপনার টপ 2টা পার্টির মধ্যে একটা, ইভেন তারা ইলেকশন জিতেও যেতে পারে, নোবডি নোজ যে সামনে কি হবে। তো বিএনপি অথবা জামাত 2টা দলের যে কেউ নির্বাচনে জিততে পারে এবং কন্টেস্টটা খুব ক্লোজ কল হইতে পারে। তো আমার বোধ হয় যে সেই জায়গা থেকে জামাত ইসলামের ব্যাপারে এখন সবার একটা ইন্টারেস্ট গ্রো করছে, যে তারা জামাতের সাথে কথা বলতে চায়, তারা বুঝতে চায় যে জামাত ইসলাম দেশকে কিভাবে পরিচালনা করবে। এবং এখানে বোধ হয় জামাত যেহেতু ইসলামী রাজনৈতিক দল, ধরেন একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হইলে পরে তো তার ব্যাপারে আপনার যতটুকু আস্থা থাকে ইসলামী রাজনীতির ব্যাপারে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কিছু কোশ্চেন থাকে, তারা কিছুটা বোঝাতে পারে, তাদের কনজারভেটিভ পলিটিক্স কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কনসার্ন থাকতে পারে। তো আমার বোধ হয় যে 2টা জায়গা থেকে এই সমস্ত আলাপ আলোচনা, একটা হলো যে জামাতের এই নিউ প্যারাডাইমে তারা হচ্ছে একটা প্রসপেক্টিভ রাজনৈতিক দল যারা আগামী নির্বাচন জিতেও যেতে পারে। আর একটা হচ্ছে যে জামাত যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দল, সে জায়গা থেকে তারা জামাতের পলিটিক্যাল ফিলসফিকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে চায়, যে জামাত ক্ষমতায় আসলে তাদের সাথে সম্পর্ক এবং স্ট্যাটাস কো যেটা আছে এটা কি খুব বেশি রেভলিউশনারি কোনো পরিবর্তন হবে, না একই ধরনের প্র্যাগমেটিক পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, এটা তাদের। জি, ডক্টর মির্জা গালিব, আপনি যেমনটা বললেন যে আগামী নির্বাচন জামাত জিতেও যেতে পারে, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, আসছি আমি। আলতাফ পারভেজ, জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা যে পরিসংখ্যান দেখছি এটি গুরুত্বপূর্ণ হবে না সামনের নির্বাচনে। সামনের নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। তিনি বলেছেন, বর্তমান বাংলাদেশের 60% তরুণ, এত বেশি তরুণ তো বাংলাদেশ ফেস করেনি। ভোটিং যে একটা শক্তি, গত 15 বছর ভোট না দেওয়ার কারণে মানুষের মধ্যে এ ধরনের উপলব্ধি হয়েছে। এবারে ভোট এক ধরনের প্রতিবাদ, এক ধরনের জানান দেয়া তার রাজনৈতিক সত্তার। এবারে ভোট সে কোনোভাবেই ব্যবহৃত হতে দেবে না। এক ধরনের প্রতিজ্ঞা থেকে তরুণরা তাদের ভোট দিয়ে একটা পরিবর্তন নির্ধারণ করবে। সামনে নির্বাচনে অপ্রত্যাশিত কিছু ঘটার লক্ষণ আপনি দেখেন কিনা? বিশেষ করে তরুণ শিক্ষিত নারী ভোটাররা কি অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারে কিনা? দেখুন, যেহেতু 15 বছর সুষ্ঠু নির্বাচন হয়নি, বাংলাদেশের জনগণ প্রকৃতই কি ভাবছে তার কোনো বিশ্বাসযোগ্য পরিসংখ্যান, ব্যাপক পরিসংখ্যান আমাদের হাতে নেই। এখন অনেকগুলো জরিপ হচ্ছে প্রায়, এবং সবগুলো জরিপ যে বিশ্বাসযোগ্য তাও না, আবার যেগুলো কিছুটা বিশ্বাসযোগ্য সেগুলোর স্যাম্পল সাইজ এত ছোট যে সেগুলোয় প্রকৃত মাঠের পরিস্থিতি বোঝা যাচ্ছে কি না আমরা অনুমান করতে পারি না। তবে এইটুকু আমি বলতে পারি যে এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে, যে সামনে নির্বাচনে অবশ্যই কিছু কিছু অপ্রত্যাশিত জনরায় আমরা দেখব। কারণ এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, ফলে আওয়ামী লীগের ভোটগুলা কে পাবে সেটার একটা ব্যাপার রয়েছে। আবার বিএনপি গত 15 বছর মাঠ পর্যায়ে রাজনীতি করতে পারেনি, জামাতও পারেনি, এখন পারছে। আবার বিএনপি একভাবে না পারলেও জামাত তার নানা ধরনের দান অনুদানের অনুশীলনের ভিতর দিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় ছিল, ফলে সেইটা আবার কিভাবে ভোটে প্রতিফলিত হবে সেটা একটা ব্যাপার।
ফলে আসলে একটা অপ্রত্যাশিত ফল হতে পারে, কিন্তু সেটা কোন দল কত পাবে আমি অনুমান করা কঠিন, কারণ ওই রকম বিশ্বাসযোগ্য কোনো জরিপ এখনো হয়নি। আমার ব্যক্তিগত একটা ধারণা যে ধর্মভিত্তিক দলগুলো বিগত 15 বছর আগের ভোটের হিস্সা থেকে এবার তাদের ভোটের হিস্সা বাড়বে, কিন্তু আসনগত কিছু অনুমান করা আমি জানি না। জি জি, ডক্টর জাহিদ, সামান্তা শারমিন আরও যেটা বলেছেন যে জাতীয় নির্বাচনে বিভিন্ন জরিপের বিষয়ে তার যেটা মতামত, যে পরিসংখ্যানগুলো দেখছে সেটা গুরুত্বপূর্ণ হবে না এবং নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে ভয়ঙ্কর এক প্রকল্পের বিষয়টা ফাঁস হয়ে যাবে, গোপন থাকবে না। সেই সাথে যেটা বলেছেন যে এই নির্বাচনটা প্রথমত ষড়যন্ত্রমূলক, সেখানে রয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আওয়ামী লীগ এবং সেই সঙ্গে যোগ দিয়েছে জামাত। এর সঙ্গে কোনো রাজনৈতিক ও ইন্টারন্যাশনাল পক্ষ যোগ দিয়েছে, এগুলো হয়তো বের হবে। তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রকল্প বাংলাদেশকে পুরনো এস্টাবলিশমেন্টে রাখার প্রক্রিয়া এই নির্বাচনকে দেখানো হচ্ছে। আমার কাছে মনে হয় নির্বাচনের আগ মুহূর্ত হলেও এই প্রকল্পটা ফাঁস হয়ে যাবে এবং প্রকল্পটা আর গোপন রাখতে পারবে না ওরা। সামান্তার কথা কি কেবলই আসলে আপনার কাছে পলিটিক্যাল রেটরিক মনে হয়, নাকি ষড়যন্ত্রের কোনো গন্ধ আপনি বা অন্যরাও পায়? আমি রেটরিক বলছি। আমি তার আগে একটু জরিপ নিয়ে দুটো কথা বলি। যখন বাংলাদেশের জরিপগুলো পাবলিশ হচ্ছে, একটা ইন্টারেস্টিং তথ্য গালিব ভাই নিশ্চয় খেয়াল করেছেন, যদি জরিপটাকে রিলাই করি, লাস্ট যে জরিপটা হলো ইনোভেশনের, এখানে গত কয়েক মাস আগের জরিপের তুলনায় বিএনপিরও সমর্থনের পার্সেন্টেজ কমেছে, জামায়াতেরও কমেছে। আমরা একটা পপুলার বিলিফ ছিল বিএনপির কমবে, জামায়াতের বাড়বে। আরও ইন্টারেস্টিং ব্যাপার, বিএনপির কমেছে 0.4%, জামায়াতের কমেছে 1.3%, বিএনপির যত কমেছে তার 3 গুণ কমেছে জামায়াতের। সুতরাং এই হলো জরিপের অবস্থা। আচ্ছা, আমি আমার কৌতূহল নিবৃত্ত করার জন্য ভারতে এই গত নির্বাচনের পোলের কি হলো, সার্ভের কি হলো দেখার চেষ্টা করলাম। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। বলা হয় যে এক্সিট পোল ইজ মোর অ্যাকিউরেট অন্যটার চাইতে। এক্সিট পোলেও কেউ অলমোস্ট প্রেডিক্ট করতে পারে নাই যে কংগ্রেস 200-র বেশি সিট পাবে। ইন্ডিয়া জোট, কংগ্রেস বলাটা ঠিক হচ্ছে না, তাদের যে জোট, এনডিএকে কম বেশি বিজেপি নেতৃত্বে আগের মতো দিচ্ছে। আর আগে যেসব জরিপ হয়েছে প্রত্যেকটাতে অলমোস্ট আগের নির্বাচনে যা হয়েছে, একটা দুটা ব্যতিক্রম বাদে 250-র মতো ইন্ডিয়া জোট পেতে পারে। এই জরিপ ইলেকশনের আগে একজনের জরিপে বলা হয়েছে, অথচ ততদিনে উইকিপিডিয়াতে তালিকা আছে, যে কেউ দেখতে পারবেন, 25-26টা জরিপ হয়েছে। আর এক্সিট পোলে একটা মাত্র প্রেডিক্ট করেছে যে ইন্ডিয়া জোট আগের চাইতে তুলনামূলকভাবে অনেক ভালো করবে। সো এই অঞ্চলের জরিপের প্রসিডিওরাল ব্যাপার না, এই অঞ্চলের লোকজন সম্ভবত সত্য কথা সঠিক কথা বলে না, এমনকি পার্সোনালিও। আমি ভারতের কথা বলছি, যে দেশের দীর্ঘ গণতান্ত্রিক চর্চার হিস্সা আছে। সেই জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা বরং হতে পারে যে আমাদের মানুষজন অনেক বেশি আউটস্পোকেন, তারা হয়তো অনেক বেশি অ্যাক্টিভ, ওই স্যাম্পলিংয়ের মধ্যে যদি পড়েন তারা বলেন, সেই কারণে রেজাল্ট হয়। শুধু তাই না, আওয়ামী লীগের ভোট 4% বেড়েছে আগের 3 মাসের তুলনায় এবার। তো আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে তারা হয়তো নতুন করে বলছেন, কিন্তু আওয়ামী লীগের ভোট বাড়ার কোনো কারণ নাই। আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, হয়নি, ইনফ্যাক্ট আপনি আমাকে অন্য প্রশ্ন করেছিলেন জনাব তাহেরের বক্তব্য নিয়ে। উনি শুধু 50 লাখ তরুণকে রাখবেন তা বলেননি, উনি অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু মাঠে নামিয়েছেন। গাজওয়াতুল হিন্দ, আমাদের একটা ধর্মযুদ্ধের কথা আছে ইসলামের বিলিফের মধ্যে, সহিহ হাদিস আছে, এবং সেই আলাপটা আনছেন যে এটা শুরু হলে এটা শুরু হবে। এই জনাব তাহের কিছুদিন আগেই শ্রীরাধা দত্তের সাথে রীতিমতো ভারতকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন যে আমরা কোনোভাবেই 10টা কষ্টের সাথে জড়িত ছিলাম না, আমরা মুক্তিযুদ্ধ, উনি এখানে বলছেন 71-এ আমাদের উপরে যে মিথ্যা দায় চাপানো হয়েছে, এই বক্তৃতাটা শুনেছি, সেটা কাটিয়ে উঠবেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে, মিথ্যা দায়। অথচ উনি শ্রীরাধা দত্তকে বলছেন, শ্রীরাধা দত্তের বয়ানে বিবিসি বাংলা এটা রিপোর্ট করেছে যে মতিউর রহমান নিজামী এবং দেলোয়ার হোসেন সাঈদী এটা নিয়ে ক্ষমা চেয়েছেন। ওনার যদি অপরাধ না হয় মিথ্যা দায় চাপায় ক্ষমা কেন চাইছেন? তিনি যত রকমভাবে সম্ভব, ইনফ্যাক্ট একটা ক্ষমতায় যাওয়ার চিন্তা করা দলের এটা করা উচিত, ভারতকে শত্রু বানানো যাবে না। কিন্তু ওরা তো একটা রাজনীতি করছেন যে বিএনপি ভারতপন্থী হয়ে গেছে, তারা এবং তাদের হয়ে অনেক অ্যাক্টিভিস্ট এই ন্যারেটিভটা মাঠে আনছে। তো যেহেতু এটা করেছেন, ওনাকে একটু জেহাদি জোশ দেখানো, প্লাস আমি সিরিয়াসলি মনে করি বিশেষ করে গাজওয়াতুল হিন্দের আলাপ এনে বিজেপির পারপাস সার্ভ করা হচ্ছে। কারণ বিজেপি এখন বলবে যে ওখানে ওরা প্রস্তুত হচ্ছে, ওখানে গাজওয়াতুল হিন্দের আওয়াজ তুলছে, সুতরাং পাল্টা তার দেশে যে হিন্দুত্ববাদী রাজনীতি, বিশেষ করে আগামী এই যে 26-এর মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে, যেটার জন্য মোদি
সিরিয়াসলি চেষ্টা করেছেন, গতবার পারেননি, এবারও ট্রাই করবেন এই নির্বাচন এবং অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে সুফল আনবে। সুতরাং জনাব তাহের এই কথাগুলো বলার মাধ্যমে যোগসাজশ আছে কিনা যে ডিফারেন্ট ডিবেট, উনি মূলত বিজেপির পারপাস সার্ভ করছেন, বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে বলে আপনি মনে করেন ডক্টর মির্জা গালিব? জি, একটু ছোট করে। শুধু বিজেপি নয়, এটা হলো আমি বলবো যে আমি আসামের কথা বলছি আপনাকে। পশ্চিমবঙ্গ, আসামে প্রচুর বাংলাভাষী মুসলমান আছে এবং তাদের বিরুদ্ধে বিজেপির নানা ধরনের সত্য মিথ্যা মিলিয়ে প্রচারণা আছে। কিন্তু বাংলাদেশে যখন মানে প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে অপ্রয়োজনীয়ভাবে এরকম ভারত বিরোধী কথা হয় এবং হিন্দু রাষ্ট্র হিসাবে ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপার ইঙ্গিত করা হয়, তখন আসামে বাঙালি মুসলিমদের উপর দমন পীড়ন আরো বেড়ে যায়, সামাজিক চাপ বেড়ে যায়। জি, ডক্টর মির্জা গালিব, আপনি বলছিলেন যে আগামী নির্বাচনে জামাত জিতেও যেতে পারে। 28 অক্টোবর 2023 বিএনপির সমাবেশে ক্র্যাকডাউন হলো, কিন্তু জামায়াত ঠিকঠাক মতো আসলে সমাবেশ করে চলে গেছে। নিউ ইয়র্কের এয়ারপোর্টে বিএনপি এনসিপি গালাগালের মুখোমুখি হলো, আক্তারের গায়ে তো ডিমই ছোড়া হলো, কিন্তু জামায়াত নেতা ঠিকঠাক মতো বেরিয়ে গেছে। জামায়াত কি করে আসলে সব জায়গা থেকে ঠিকঠাক মতন বেরিয়ে যেতে পারে? জাদু আছে কিনা, এবং এই জাদু আগামী নির্বাচনেও দেখাবে কিনা দলটি, সেখান থেকে আপনি বলছেন কিনা যে আগামী নির্বাচনে জিতেও যেতে পারে? না, দেখেন, এখানে আমি যে জায়গা থেকে এই জায়গাটা বলতেছি সেটা হচ্ছে আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমত হলো, আমি এটার সাথে এগ্রি করি যেটা অন্যরা বলতেছিলেন যে সমস্ত জরিপ হইতেছে তো স্যাম্পল সাইজ খুব অল্প, সাধারণত জরিপগুলো ছোট স্যাম্পল সাইজ নিয়েই হয়, এবং তার ফলে আমরা জরিপ থেকে কখনোই এই কনক্লুশনে যেতে পারবো না যে এটা এক্স্যাক্টলি হবে। এটা আমাদের একটা বেস্ট গেস, তাই না? আমরা একটা এজুকেটেড গেস করার চেষ্টা করতেছি, তো এটা ভুলও হইতে পারে, রাইটও হইতে পারে। আমরা কিছু কিছু ইন্ডিকেশনের দিকে তাকাবো এবং এই ইন্ডিকেশন গুলো থেকে একটা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করবো, এবং কনক্লুশনটাকে আমরা একটা প্রবাবল কনক্লুশন বলবো। তো আপনি দেখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগের সরকারের পতন হইলো, তখন যেটা বাই ডিফল্ট হওয়ার কথা ছিল যে বিএনপি বড় রাজনৈতিক দল, এর আগে আওয়ামী লীগ যখন নির্বাচনে হারছে তখন বিএনপি মূলত নির্বাচনে জিতছে এবং জামাত তার সাথে জোটে ছিল। তাইলে এখানে বিএনপি এবং জামাতের যদি একটা জোট রাজনীতি থাকে, তাহলে এই জোট রাজনীতি ক্ষমতায় যাবে, এখানে অন্য কোনো অল্টারনেটিভ পলিটিক্যাল জায়গা নাই। এটা ছিল আমাদের প্রথম সিনারিও। তো সেখানে দ্বিতীয় সিনারিওতে দুইটা কম্পোনেন্ট হলো, একটা হলো বিএনপি এবং জামাত আলাদা আলাদা রাজনীতি করলো, তাদের মধ্যে জোটটা এখানে নাই, এবং সেখানে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তরুণদের, এটা তৈরি হলো। তো এরপরে আমরা যদি সামগ্রিক পরিস্থিতি দেখি, যতগুলো পোল হয়েছে এই পর্যন্ত, প্রায় 4-5টা বিভিন্ন সময়ে যে পোল হয়েছে, আপনি সেখানে কয়েকটা ক্রাইটেরিয়া দেখবেন। যে প্রথম ক্রাইটেরিয়া হলো এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ম্যাসিভ পপুলারিটি পাইতে ব্যর্থ হয়েছে। সকল পোলে তাদের ভোটের পার্সেন্টেজ যেটা আমরা পাইতেছি সেটা 2-3-4%, 5%-এর উপরে না। আর বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য 5%-এর উপরে না। বিএনপি জামাতের চাইতে 5% এগিয়ে আসছে প্রায় 3-4-5টা পোলে আপনার কনসিস্টেন্টলি। এরপরে আমাদের কাছে আরেকটা ডাটা আসলো, সেটা হলো যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হইলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হইলো, এই দুইটা জায়গায় আমরা দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল অলমোস্ট 80-90% পজিশনে জয়লাভ করছে। তো এইটা আমাদের কাছে একটা ইন্ডিকেশন দেয়, সেটা হলো জুলাইয়ের ব্যাপারে এই দেশের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা এবং ভালোবাসা, এই ম্যান্ডেটটা তারা মূলত ছাত্র শিবিরকে দিচ্ছে। তো তারা এটা এনসিপি কে দেয় না। এনসিপির যে ছাত্র সংগঠন ছিল বাকসাস, তারা নির্বাচন অত্যন্ত খারাপ করছে, 10%-এর নিচে ভোট পাইছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির 46% ভোট পেয়ে আপনার ভিপি ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে এবং অন্যরা প্রায় 40%-এর মতো ভোট পাইছে। তো এই যে জুলাইয়ের পরিবর্তনের আকাঙ্ক্ষার একটা ম্যান্ডেট ছাত্র শিবির পাইতেছে, এবং সেই জায়গা থেকে এটা জামাত ইসলামও পাইতে পারে, এবং সকল পোল আমাদেরকে শো করতেছে যে এককভাবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ট্রাস্ট পাইতেছে না। একটা বিশাল অংশের মানুষ এখন হচ্ছে আপনার আনডিসাইডেড, প্রায় সবগুলো ডাটা বলতেছে 50%-এর উপরে মানুষ এখন পর্যন্ত জানে না, তারা ঠিক করেনি। তার পাশাপাশি একটা রাজনৈতিক দল হিসেবে আপনার তরুণদের ম্যান্ডেট ম্যাসিভলি পাইতে ব্যর্থ হয়েছে। এই ফাঁকা জায়গা আমি পজিটিভলি কনক্লুশন করতে পারি যে বিএনপি এবং জামাত আগামী নির্বাচনে একজন আরেকজনের সাথে কম্পিটিশন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। একদমই সময় নেই, কিন্তু বিষয়টি আপনি অ্যাড্রেস করবেন আশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার রাজধানী নীলক্ষেতে ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি বলে দাবি করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। আপনিও কি তাই মনে করেন কিনা যে ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি না জানালে বিশ্ববিদ্যালয়ের আসলেই করার কিছু ছিল কিনা, এবং এটা আসলেই নির্বাচনকে প্রভাবিত করে কিনা? আমি মনে করি অভিযোগগুলো খেয়াল করি। প্রথম, তারা কিন্তু অস্বীকার করেছিলেন
আচ্ছা, যতগুলো ছাপানো হয়েছে কাটা হওয়ার সংখ্যার সাথে ডিফারেন্স আছে। ব্যালট পেপারগুলোতে সিরিয়াল নাম্বার ছিল না, মানে অভিযোগগুলো খেয়াল করে। এবং যারা পরাজিত হয়েছিল এরকম কয়েকজন প্রার্থী তারা দাবি করেছেন যে ভোট নেওয়া হয়েছে স্টুডেন্টদের যে সিগনেচারের শিট সেটা তারা চান, তারা একটু যাচাই বাছাই করে দেখতে চান। এগুলো কোনো কিছুই আসলে প্রোভাইড করা হয়নি। সেজন্য বলছি যে যেভাবে তিনি ডিনাউন্স করেছেন এটা এভাবে, এবং ওনার কিছু ভাষা, উনি একটা জায়গায় বলছেন ডুবন্ত মানুষ যেভাবে খড়কুটো ধরে, মানে ওনার ছাত্ররাই তো এরা, তাই না? উনি ইউনিভার্সিটির সর্বোচ্চ পদে আছেন, পিতৃসম মানুষ, উনি তাচ্ছিল্য করছেন ডুবন্ত মানুষ যেভাবে। আমি শুনছিলাম ওনারই, আমি ওনার সেটা নিতে পারিনি, ওনার অনেক প্রশংসা শুনি, সেই খড়কুটা ধরার মতো কাজ করছে। উনি দরকার ছিল আশ্বস্ত করে এবং যা যা চায় সব কিছু তাদেরকে প্রোভাইড করা। আমি মনে করি লাস্ট যে কথা, ইউনিভার্সিটি না, এটার একটা সিরিয়াস তদন্ত একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানের দ্বারা হওয়া উচিত। নিরপেক্ষ তদন্ত, কারণ এই যে এই ভোটটাকে দেখুন গালিব ভাইও ব্যবহার করার চেষ্টা করছেন জামাতের ক্যাম্পেইনের পার্ট হিসেবে। সো এই ডাকসু নির্বাচনে গুরুত্ব আছে, এটা ইউজ হচ্ছে। জি জি, আলতাফ পারভেজ প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি যে অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন দেশ দাঁড়ায় আছে। এখন তো নির্দলীয় সরকার, তারপরেও কাজ করা ডিফিকাল্ট, মানে দলীয় সরকার আসলে তাহলে কি ডিফিকাল্টিস কমবে? না, এটা বাংলাদেশে কেন, সব জায়গায় কাজ করা ডিফিকাল্ট, বা বাংলাদেশে হয়তো বেশি ডিফিকাল্ট, কিন্তু আমি বলবো নির্বাচন কমিশনার এটা বলতে পারেন না এই সময়, কারণ এটা একটা বাজে বার্তা দেয়। এই সময় ওনাদের আরও অনেক শক্ত, দায়িত্বশীল এবং আশাবাদী কথা বলতে হবে, কারণ আরও কঠিন অবস্থা হবে নির্বাচনের যখন রোড ম্যাপ পুরোপুরি ঘোষণা করা হবে। সেই সময় ওনার এই বার্তা দিয়ে একটা দুর্বলতা প্রকাশ হচ্ছে, এবং যারা নির্বাচনে বানচাল করতে চায়, নির্বাচনে অসৎ উপায় অবলম্বন করতে চায়, নির্বাচনে নানা ধরনের দুষ্ট প্রকৃতির লোকও তো যুক্ত হয়ে যায়, তাদের জন্য এটা একটা উৎসাহব্যঞ্জক ব্যাপার। ফলে আমি নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের কথা তো মানুষ আশা করে না। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় দেখা হবে, সাথেই থাকেন।